আচ্ছা, তো এখানে প্রায় 50টার কাছাকাছি, কম আছে, মাঝখানে সিরিয়াল মিচিং আছে, প্রায় 50টার মতো হচ্ছে হার্ডওয়্যারের নাম আছে, যে হার্ডওয়্যার গুলো আমরা সচরাচর ব্যবহার করি। এখান থেকে বাদ দেওয়ার মতো আসলে তেমন কিছুই নাই, প্রায় সবই ব্যবহার করি, দুই একটা থাকতে পারে যেগুলো হচ্ছে, যেমন ফ্লপি ডিস্কটা, তারপর হচ্ছে ট্র্যাক বেল, হ্যাঁ এই দুইটা, তারপর জয়স্টিক, জয়স্টিক এখনো ব্যবহার করি। এই কয়েকটা জিনিস, দুই তিনটা জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের সচরাচর কাজে লাগে না, এছাড়া কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলাই আমাদের কাজে লাগে। তো এই যন্ত্রাংশগুলো কোনটা দেখতে কিরকম সেটাও আমাদের দেখার প্রয়োজন আছে। আমরা অনেকেই আছি যে এগুলোর নামও হয়তো বা শুনি নাই এর আগে, বা নাম শুনছি দেখি না, এরকম হইতে পারে। যারা কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে না, যারা কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করে না, তাদের এটা না দেখাটাই স্বাভাবিক। আর আমি বারবার বলতেছি, যেহেতু আমরা একবারে বিগিনিং থেকে শুরু করতেছি, একবারে যারা কম্পিউটারে বকলম তাদেরকে নিয়ে ক্লাস করাচ্ছি, তো আমাদের সবারই এগুলো জানা প্রয়োজন আছে। তো কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো দেখাইলাম এতক্ষণে, সেগুলো একটু আমরা আবার নতুন করে দেখি। হ্যাঁ, প্রথম হচ্ছে কি মনিটর। মনিটর দেখতে কিরকম সেরকম সবাই জানে। কিবোর্ড, কিবোর্ড দেখতে কিরকম তাও আমরা জানি। তারপর হচ্ছে কি মাউস, সবাই একটু দেখে নেন, আমি শর্টে এগুলো একটু দেখাই দিচ্ছি যে কোনটা দেখতে কিরকম। সিপিইউ, এটা হচ্ছে সিপিইউ, এটা আমরা অনেকে দেখছি অনেকে দেখি নাই। আচ্ছা, সিপিইউ এর আগে দেখছেন কারা কারা, একটু হাত তোলেন তো দেখি, তাহলে আমার একটা আন্দাজ হবে। সিপিইউ এর আগে দেখছেন কারা কারা? কয়জন? দুইজন, তিনজন, চারজন। আচ্ছা, সিপিইউ দেখেন নাই কারা কারা, তারা তারা একটু হাত তোলেন। সিপিইউ দেখেন নাই, কখনোই সিপিইউ দেখেন নাই? হ্যাঁ, তার মানে বোঝা গেল যে আমি যে আপনাদেরকে সিপিইউটা চিনাচ্ছি, এটার গুরুত্ব আছে, এটার প্রয়োজন আছে। আপনারা কি বলেন? জি স্যার। জি ভাইয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে সিপিইউ। সিপিইউটা দেখতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই। এটা সামান্য 19-20 ডিজাইনের সিপিইউ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই একটু মিউট করেন। তো এটা হচ্ছে আমাদের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা অনেক সময় কম্পিউটারের পুরো বাক্সটারে, মানে যে কালা যে বাক্সটা, ওই পুরো বাক্সটারে সিপিইউ কই, কিন্তু পুরো বাক্সটা আসলে সিপিইউ না, ওটাকে বলা হয় পিসি। পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এখন থেকে কি আমরা ওই কম্পিউটারের কালা যে বক্সটা, যেটার মধ্যে সবকিছু থাকে, ওইটাকে কি আমরা সিপিইউ বলবো? জি না ভাইয়া। না। ওটা হচ্ছে পিসি। পিসি না মানে তো। পার্সোনাল কম্পিউটার। আর সিপিইউ হচ্ছে ওইটার মাদারবোর্ডের মধ্যে যে প্রসেসরটা থাকে, সেই প্রসেসরটাকে বলা হয় সিপিইউ। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে মাদারবোর্ডটা আমরা চিনি, দেখতে এরকম। এখানে আছে এসএসডি আছে, র্যাম আছে। আমার এটা অগুছালো হয়ে গেছে, আমি একটা মিনিট একটু গুছিয়ে দিই আপনাদেরকে। আগের ক্লাসে সময় যা বলেছি আর মনে আসছিল না, আমি এটা একটু ছোট করে নিই। আমার ডিসপ্লে তো দেখা যাচ্ছে মনে হয় না? জি ভাইয়া, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যায়। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কি র্যাম, একবার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাম। তারপরেরটা হচ্ছে, আমি একটু বড় করে দিই, তারপরেরটা হচ্ছে কি হার্ড ডিস্ক। এটা হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্ক, দেখতে এরকম হয়। এটা ইন্টারনাল পিকচারও আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে, আপনারা এই যে আমি 50টার মতো যে ইটা দিলাম আপনাদেরকে, যে লিস্টটা দিলাম, এই লিস্টটা ধরে ধরে যা যে যে কম্পোনেন্ট গুলো আপনারা চিনেন না, মানে যে জিনিসগুলো এর আগে কখনো দেখেন নাই, সেই জিনিসগুলোর নাম সার্চ করে কম্পিউটারে দেখে নেবেন, জাস্ট দেখে নেবেন যে কোনটা দেখতে কিরকম এবং কোনটার নাম কি। আস্তে আস্তে আমরা প্রত্যেকটা জিনিসের কাজও বুঝতে পারবো যে কোনটার কাজ কি। তাহলে আমাদের প্রথমে চিনতে হবে, তারপরে সেটার নাম জানতে হবে, চিনতে হবে এবং সেটার কাজ জানতে হবে। আমরা যদি কম্পিউটারের যে পার্টস গুলা, যে যন্ত্রাংশগুলো আছে, সেগুলোর যদি নাম জানি এবং সেগুলো যদি দেখলে চিনি এবং সেগুলোর যদি কাজ জানি, কোনটা দিয়ে কি কাজ করা হয়, তাহলে কিন্তু আমাদের কম্পিউটারের সমস্যা হইলে আমরা নিজে থেকেই আমরা বুঝতে পারবো যে এই সমস্যাটা এই পার্টস এর কারণে হয়েছে এবং এইটার কারণে এই সমস্যাটা হয়েছে। আমি এই কাজটা করার জন্য আমার এই পার্টসটা কিনতে হবে, সেটা কি আমরা বুঝতে পারবো না? জি, অবশ্যই। আচ্ছা, তো তারপর হ্যাঁ হচ্ছে কি স্যার, হার্ড বুঝতে। ডিস্ক দেখলাম, তারপরে সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি। এসএসডি আর হার্ড ডিস্ক একই জিনিস, দুইটাই হচ্ছে একটা মেমোরি, স্থায়ী মেমোরি। তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, এটা দিয়ে হচ্ছে পাওয়ার সাপ্লাই করা হয়, কম্পিউটারের সমস্ত পাওয়ার এটার থেকেই নেওয়া হয় আর কি।
আর তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড, আমরা যারা হাই ডেফিনেশন ভিডিও চালাই বা ভিডিও এডিটিং করি বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করি, তাদের জন্য একটা গ্রাফিক্স কার্ড খুব দরকার, যেটাকে জিপিইউ বলে। আচ্ছা, এরপর হচ্ছে সিডি বা ডিভিডি ড্রাইভ, তারপর হচ্ছে কুলিং ফ্যান, যেটা হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশকে ঠান্ডা রাখে, কেবিনেট, যেটা হচ্ছে কেস, আমরা বললাম যে পিসি, যেটার মধ্যে সবকিছু থাকার পরে যেটাকে আমরা পিসি বলি, আমরা অনেকে এটাকেই সিপিইউ বলি। তো এটা সিপিইউ না, এটা হচ্ছে পিসি। আর এটা এটা খালি যখন থাকে এটা হচ্ছে কেস বা ক্যাবিনেট বা কেসিং, যেটা বলি আপনি ডাকেন। এটা হচ্ছে স্পিকার, এটা হচ্ছে হেডফোন। তারপর হচ্ছে মাইক্রোফোন। আমি কিন্তু এই সবগুলা 50টা কম্পোনেন্ট দেখানোর পরে কিন্তু আমি জিজ্ঞেস করব যে কোনটার নাম কি। আমি কিন্তু যে কাউকে নাম ধরে জিজ্ঞেস করব যে এইটার নাম কি, নাম বলতে হবে কিন্তু, হ্যাঁ। তারপর হচ্ছে কি মাইক্রোফোন, মাইক্রোফোন তো আমরা চিনি, ওয়েবক্যাম চেনার কথা। তারপর হচ্ছে পেন ড্রাইভ, আমি বারবার এটাকে ভুল করি, আমি এটাকে একটু উঠাই দিই। এটা হচ্ছে প্রিন্টার, আর এইটা হচ্ছে পেন ড্রাইভ। আমি যখন সাজাইছি তখন ভুল করে সাজাই ফেলছিলাম। আচ্ছা, এখন তো ঠিক আছে না? এখন প্রিন্টার ঠিক আছে না? প্রিন্টার, এটা হচ্ছে স্ক্যানার, তারপর হচ্ছে এটা পেন ড্রাইভ। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হচ্ছে এক্সটার্নাল হার্ড ড্রাইভ, মানে হচ্ছে কম্পিউটারের বাহিরে থাকে। এটা একটা হার্ড ড্রাইভ হচ্ছে কম্পিউটারের ভিতরে থাকে। এখন যদি আমার মনে হয় যে আমার পার্সোনাল সমস্ত জিনিসপত্র আমি কম্পিউটার থেকে আলাদা রাখতে চাই, ভাইরাস যাতে অ্যাটাক না করে, সেজন্য যদি আমরা আলাদা রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বড় বড় ফাইল এই এক্সটার্নাল হার্ড ড্রাইভ রাখতে পারি। অনেক সময় দেখা যায় একটা পেন ড্রাইভ সর্বোচ্চ কত 256 জিবি হতে পারে, এর বেশি সচরাচর আমাদের এদিকে পাওয়া যায় না। তো তার থেকে বেশি একটা এক্সটার্নাল হার্ড ড্রাইভে 2 টেরাবাইট পর্যন্ত হতে পারে, অনেক বেশি জায়গা করতে পারে। কিন্তু একটা পেন ড্রাইভ অত বেশি পারে না। তো এই জন্য যাদের বেশি ডাটা স্টোর করে রাখার প্রয়োজন পড়ে, তারা হচ্ছে এক্সটার্নাল হার্ড ড্রাইভ ব্যবহার করে, কম্পিউটার থেকে আলাদা রাখে, এই কারণে যাতে ভাইরাস অ্যাটাক না করতে পারে। কম্পিউটারের ফাইলগুলো যদি ভাইরাসে নষ্ট করে ফেলে, এটা যেহেতু কম্পিউটারের বাহিরে থাকবে, তো এইটা কিন্তু আর হবে না, নষ্ট হবে না, এটা ডাটাগুলো থেকে যাবে। তারপর হচ্ছে মোডেম, সিম কার্ড দিয়ে ইন্টারনেট চালানোর জন্য হচ্ছে আমরা মোডেম ব্যবহার করি। তারপর হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট চালানোর জন্য হচ্ছে আমরা রাউটার ব্যবহার করি। ইউপিএস হচ্ছে কি কারেন্ট যাওয়ার পরেও যাতে আমাদের কম্পিউটারটা সাথে সাথে বন্ধ না হয়ে যায়, সেজন্য আমরা ইউপিএস ব্যবহার করি। ইউপিএস যদি না থাকে তাহলে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমাদের যদি কম্পিউটার রানিং থাকা অবস্থায় আনইউজুয়াল ভাবে, মানে হচ্ছে কারেন্ট চলে যাওয়ার কারণে যদি কম্পিউটার ধাপ করে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটারের অনেক ফাইল ক্র্যাশ করে, অনেক সময় উইন্ডোজও ক্র্যাশ করে। আবার হচ্ছে কি আমরা যে কাজটা করতেছি সেটা যদি সেভ করার আগেই কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু আমাদের টোটাল পরিশ্রমটাই একবারে বৃথা যায়। এই জন্য হচ্ছে আমরা কখন কারেন্ট যাবে সেটা তো বুঝতে জানি না। তো এই জন্য হচ্ছে আমাদের ইউপিএস ব্যবহার করতে হয়। ইউপিএস ব্যবহার করলে কম্পিউটারে কারেন্ট চলে গেল 10 মিনিট 20 মিনিট এরকম কম্পিউটার ব্যাকআপ দেয়, মানে কম্পিউটার অন থাকে। আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো ক্লোজ করে ধীরে সুস্থে আপনি কম্পিউটারটাকে বন্ধ করতে পারেন এবং আপনার কাজটাকে আপনি সেভ করার মতো সুযোগ পান। তারপর হচ্ছে কি বায়োস চিপস। এই বায়োসটা হচ্ছে কিসের মতো আমি আপনাকে বলি, বায়োসটা হচ্ছে পিক আপের মতো। মানে হচ্ছে আমরা হুন্ডা যেরকম স্টার্ট দেওয়ার জন্য একটা পিক আপ দেই না, বায়োসটা অনেকটা এরকমই কাজ করে। বা আমরা যদি একটা স্যালো মেশিন স্টার্ট দেই, আগে ঘুরিয়ে দেওয়া লাগে না, সেলফ মারা লাগে, ওই ওই রকমই আর কি বায়োসটা। একটা কম্পিউটার রানিং হওয়ার আগ পর্যন্ত, যে কম্পিউটারের রানিং কইরা দেওয়া পর্যন্ত যে কাজগুলো করা হয়, এইটাই মূলত বায়োসে কাজ করে। বুঝতে পারছে? আচ্ছা, তারপর হচ্ছে কি সিমস ব্যাটারি। এই যে এরকম একটা এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে? জি জি ভাইয়া স্যার। দেখা যাচ্ছে। তারপর হচ্ছে কি সিমস ব্যাটারি। মাদারবোর্ডের মধ্যে দেখবেন যে এরকম ছোট্ট একটা ঘড়ির ব্যাটারির মতন ব্যাটারি থাকে। এই ব্যাটারিটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাটারিটার কাজ হচ্ছে কম্পিউটারের টাইম ধরে রাখা। আমাদের কম্পিউটারে যে টাইম দেখতে পাই সেই টাইমটা ধরে রাখা। আর যদি টাইম ধরে না রাখতে পারে তাহলে হচ্ছে কম্পিউটার টাইম উল্টাপাল্টা হয়ে যায়। আর কম্পিউটারে যদি টাইম ঠিক না থাকে তাহলে আমরা কম্পিউটারে যেরকম ইন্টারনেট ব্রাউজ করতে পারি না, অনেক সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে টাইমের উপরে বেস করে চলে, সেই সফটওয়্যার গুলো চলে না। তারপর হচ্ছে কি আমাদের বায়োস, আগের যে মাদারবোর্ডের বায়োস গুলো ছিল, বায়োস অনেক সময় উল্টাপাল্টা হয়ে যেত। এই জন্য কম্পিউটারে সিমস ব্যাটারি থাকা খুব জরুরি। একটা সিমস ব্যাটারি দিয়ে অনেক সময় 6 মাস 1 বছর 2 বছরও চলে যায় একটা সিমস ব্যাটারি দিয়ে। তো
একটা সিমন্স ব্যাটারির দাম হচ্ছে 30 টাকা। তো আপনার কম্পিউটার যদি কখনো দেখেন যে টাইম ঠিক থাকে না, আপনি টাইম ঠিক করেন, কম্পিউটার বন্ধ করার পরে আবার যখন কম্পিউটার অন করেন তখন যে কম্পিউটারের টাইম চলে যাচ্ছে, টাইম ঠিক থাকে না, তখন মনে করবেন যে আপনার এই সিমন্স ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, সিমন্স ব্যাটারিটা পরিবর্তন করতে হবে। বাজারে সম্ভবত 30 থেকে 40 টাকায় সিমন্স ব্যাটারির দাম নাই। তারপর হচ্ছে কি নেটওয়ার্ক কার্ড, কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য বেসিক্যালি মাদারবোর্ডের সাথে পোর্ট দিয়ে দেয়, নেটওয়ার্ক পোর্ট, যেখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে ল্যান কেবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়। কিন্তু সেটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক কার্ড ব্যবহার করে আমরা কম্পিউটারে ইন্টারনেট চালাইতে পারি। তারপর হচ্ছে ব্লুটুথ অ্যাডাপ্টার, কম্পিউটারে যদি আমরা ব্লুটুথ চালাইতে চাই তাহলে হচ্ছে এই অ্যাডাপ্টারটা হচ্ছে রিসিভার হিসাবে কাজ করে। আমরা যেরকম এক মোবাইল থেকে আরেক মোবাইলে ডাটা ট্রান্সফার করতে পারি ব্লুটুথের মাধ্যমে, সেইভাবে এই ব্লুটুথের মাধ্যমে কম্পিউটারেও ব্লুটুথের মাধ্যমে হচ্ছে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি, সেজন্য কম্পিউটারে এরকম একটা ডিভাইস লাগবে। তারপর হচ্ছে কি ওয়াইফাই অ্যাডাপ্টার, ওয়াইফাই অ্যাডাপ্টারটা হচ্ছে কি কম্পিউটারে যদি ওয়াইফাই চালাইতে চাই, বেসিক্যালি ল্যাপটপে বিল্ট ইন ওয়াইফাই অ্যাডাপ্টার দেওয়া থাকে, ল্যাপটপে কিন্তু আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারি, কিন্তু কম্পিউটারে কিন্তু ওয়াইফাই ব্যবহার করা যায় না, তারের মাধ্যমে এই যে ল্যান কেবলের মাধ্যমে কানেকশন দিতে হয়। যদি কম্পিউটার বা ডেস্কটপে ভাইয়া শোনা যাচ্ছে না। ভাইয়া শোনা যাচ্ছে না। স্যারের ওখানে নেট প্রবলেম সম্ভবত। ইলেকট্রিসিটি চলে গেছে কিনা? হ্যালো তালহা ভাই। যদি ওয়াইফাই ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এরকম একটা ডিভাইস এর মধ্যে যে একটা জায়গা আছে যেখানে হচ্ছে টাচ করে করে কাজ করতে হয়, তো ওইটাকে বলা হয় টাচ প্যাড। তারপর হচ্ছে ট্র্যাক বেল, ট্র্যাক বেল হচ্ছে বিশেষ এক ধরনের মাউস, মাউসের এই যে একটা বলের মতো থাকে এটাকে বলা হয় ট্র্যাক বল। এটাও আমার অতটা ব্যবহার মানে বেসিক নরমালি যারা আমরা কম্পিউটার চালাই আমাদের প্রয়োজন পড়ে না। এরপর হচ্ছে কি বারকোড স্ক্যানার, বারকোড স্ক্যানার তো আমরা সুপার শপে দেখছি না অনেকেই, যে যে কোনো বারকোড স্ক্যান করার জন্য একটা আছে, তো এটা দিয়ে হচ্ছে বারকোড স্ক্যান করা হয়। তারপর হচ্ছে কি প্রজেক্টর, প্রজেক্টর আমরা সবাই চিনি। টাচ স্ক্রিন, আমরা মোবাইলে যে টাচ স্ক্রিন দেখছি ওইটাই টাচ স্ক্রিন, এখানে হচ্ছে ট্যাবের মধ্যে টাচ স্ক্রিন সেটা দেখানো হচ্ছে। তো অর্থাৎ যেসব ডিভাইস উপরে টাচ দিয়ে কাজ করা হয় ওইটাই হচ্ছে টাচ স্ক্রিন, আমরা সবারই জানার কথা, এখানে আসলে ব্যাখ্যা করার মতো কিছুই নাই। তারপর হচ্ছে টিভি টিউনার কার্ড, আমরা যদি কম্পিউটারে টিভি দেখতে চাই তাহলে হচ্ছে এই কার্ডটা ব্যবহার করে আমরা টিভি টিউন করতে পারি। অর্থাৎ এই কার্ডটা কম্পিউটারের মাদারবোর্ডে এই কার্ডটা লাগানোর জন্য স্লট আছে, সেই স্লটের মধ্যে যদি এটা লাগাই দেই এবং এটার এই যে এখানে এখানে যদি ডিশের তার লাগাই দেই তাইলে আমরা কম্পিউটারে ডিশ দেখতে পারবো, ডিশ টিভি দেখতে পারবো। তারপর হচ্ছে কি লাইট পেন, লাইট পেন হচ্ছে আমাদের আর্ট প্যাড বা আর্ট বোর্ড বা অনেক সময় স্যামসাং অনেক মোবাইলের মধ্যেও দেখবেন যে একটা কলমের মতো দিয়ে দেয়, যে কলম দিয়ে হচ্ছে স্ক্রিনের উপরে লেখা যায়, ওই কলমটাকে বলা হয় লাইট পেন। তারপর হচ্ছে কি রিবন কেবল, রিবন কেবল সম্পর্কে আমাদের জানার কথা, যে তার ছোট 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 অনেকগুলো তার দিয়ে বড় একটা তার বানায়, ওইটাই হচ্ছে রিবন। সাটা কেবল, সাটা কেবল হচ্ছে কি হার্ড ডিস্ক এবং মাদারবোর্ডের সাথে কানেকশন দেয়। তারপর হচ্ছে সিডি ডিভিডি রাইটারের সাথে এসএসডি কার্ডের সাথে মাদারবোর্ডের সাথে যে কানেকশন দেয়। মেইন কথা হচ্ছে আমাদের যে মেমোরি, বিভিন্ন ধরনের মেমোরি কার্ড আছে, সেই মেমোরি কার্ড মাদারবোর্ডের সাথে কানেকশন দেওয়ার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সাটা কেবলটা ব্যবহার করা হয়। এটা এক ধরনের ডাটা কেবলই, আমাদের যে মোবাইলের যে ডাটা কেবল দিয়ে যেরকম ডাটা ট্রান্সফার করে ঠিক সাটা কেবল দিয়েও ডাটা ট্রান্সফার করে। মোবাইলেও যেরকম 4টা তার থাকে এখানে ওইরকম, এখানে মানে 6টা না কয়টা তার আছে। তারপর হচ্ছে কি ভিজিএ কেবল, ভিজিএ কেবল হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে, অর্থাৎ আমাদের যে পিসি আছে পিসির সাথে মনিটরের সাথে কানেকশন দেওয়ার জন্য যে কেবলটা ব্যবহার করি সেটাই হচ্ছে ভিজিএ কেবল, যেটার মাধ্যমে মনিটর মাদারবোর্ড থেকে আউটপুট হয়ে মনিটরে যায় এবং মনিটরে আমরা সবকিছু দেখতে পারি এই ভিজিএ কেবল থাকার কারণে। যদি এই ভিজিএ কেবল নষ্ট হয়, যদি ভিজিএ কেবল ড্যামেজ হয় তাহলে হচ্ছে আমাদের মনিটরে অনেক সময় জির জির করে, কালার ঠিক মতন আসে না এবং মনিটরে ঠিক মতো ছবি দেখা যায় না। অর্থাৎ এই ভিজিএ কেবলটা যদি 1 নাম্বার না হয় 2 নাম্বার হয় বা যদি ভিজিএ কেবলটা ভালো না থাকে নষ্ট থাকে তাহলে আমাদের মনিটরে ঠিকভাবে আউটপুট আসবে না, দেখতে ঘোলা ঘোলা লাগতে পারে, কালার নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে। তো এই সমস্যা হইলে অনেক সময় আমরা কিন্তু করে ফেলি, এটাকে কি বলে
এই সমস্যা হলে আমরা অনেক সময় বলি যে মনিটর নষ্ট হয়ে গেছে। যেমন কিছুদিন আগে, বছরখানেক আগে আমার কাছে একজন একটা মনিটর বিক্রি করে গেছে একবারে পানির দামে। তার মনিটরের সমস্যা কি, মনিটর ঝিরঝির করে। হ্যাঁ, মনিটরের মধ্যে ঝিরঝির করতেছে, মনিটর কাঁপতেছে, মনিটর ঠিক মতো দেখা যাচ্ছে না। তো সে মনে করছে যে তার মনিটর নষ্ট হয়ে গেছে, এজন্য সে আমার কাছে সস্তা দামে বিক্রি করে গেছে। অথচ আমি মনিটরটা শুধু বিজিএ কেবলটা চেঞ্জ করছি, আমার মনিটর একবারে চকচকা ছবি আসতেছে। তো এই জিনিসটা জানা খুব প্রয়োজন যে মনিটর ঝিরঝির করার আসলে কারণ কি। তবে সবসময় যে বিজিএ কেবলের কারণে ঝিরঝির করে তা না, মনিটর নষ্ট হইলেও ঝিরঝির করতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজিএ কেবলের কারণেই এরকম হয়। বাজারে সস্তা দামের বিজিএ কেবল আছে, সেগুলো ব্যবহার না করে 1 নাম্বার যে বিজিএ কেবল গুলো আছে যেগুলো 450-500 টাকা দাম নেয়, ওইগুলো ব্যবহার করা ভালো। আচ্ছা, তারপর হচ্ছে কি এইচডিএমআই কেবল। বিজিএ কেবল এবং এইচডিএমআই কেবলের কাজ একই। বিজিএ কেবল ছিল আগের জামানায়, নতুন জামানায় আসছে এইচডিএমআই কেবল। মানে হচ্ছে আগের যে মনিটর গুলো আসছিল, এলইডি এলসিডি মনিটর গুলো আসছিল, সেগুলো হচ্ছে বিজিএ কেবল দিয়ে কানেকশন করা হইতো। কিন্তু এখন হচ্ছে আইপিএস ডিসপ্লে, 4K ডিসপ্লে, এরকম আরো হাই ডেফিনেশন হাই কোয়ালিটির ডিসপ্লে কিন্তু এখন বের হয়ে আসছে, যেগুলোর মধ্যে ছবিগুলো আগের থেকে আরো বেশি জীবন্ত মনে হয়, আরো বেশি চকচকা মনে হয়। এই চকচকা এবং জীবন্ত ছবি দেখার জন্য হচ্ছে এইচডিএমআই কেবলের প্রয়োজন। অর্থাৎ এটা হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এটার থেকে এটাই খুব হাই কোয়ালিটির পিকচার এটার মাধ্যমে ট্রান্সফার হইতে পারে, হাই কোয়ালিটির ডাটা এটার মাধ্যমে ট্রান্সফার হইতে পারে ভিজিএ কেবলের থেকে। তো আমরা যদি ভালো মনিটর কিনতে চাই বা ভালো যদি পিকচার দেখতে চাই, সেক্ষেত্রে যেসব মনিটরে এইচডিএমআই কেবল সাপোর্ট করে, এক কথায় আমরা বলতে পারি ওইসব মনিটর গুলার কোয়ালিটি অনেক ভালো হয়। আচ্ছা, তারপর হচ্ছে ল্যান কেবল। ল্যান কেবল হচ্ছে কি ইন্টারনেট রাউটারের সাথে দিয়ে কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য আমরা ল্যান কেবল ব্যবহার করি। ল্যান কেবলের অনেক ভেরিয়েশন আছে, ক্যাট 6, ক্যাট 5, এরকম বিভিন্ন ভেরিয়েশন আছে। হিট সিং হচ্ছে কি প্রসেসর ঠান্ডা রাখার জন্য। আমরা যখন কম্পিউটার অন হয়, প্রসেসর প্রচুর কাজ করতে থাকে, তখন প্রসেসরের এই জায়গাটা গরম হইতে থাকে। তো এই প্রসেসরটাকে ঠান্ডা করার জন্য এই প্রসেসরের উপরে হিট সিং লাগানো হয়। হিট সিং এর উপরে আবার অনবরত বাতাস দেওয়া হয় যাতে প্রসেসরটা ঠান্ডা থাকে। প্রসেসর যদি গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে কম্পিউটার বন্ধ হয়ে যাবে, কম্পিউটার কিন্তু আর চলবে না। এই জন্য কম্পিউটারকে রানিং রাখার জন্য প্রসেসরকে অবশ্যই ঠান্ডা রাখতে হবে। আর নিচে আছে থার্মাল পেস্ট। থার্মাল পেস্ট হচ্ছে এই প্রসেসর এবং হিট সিং এর মাঝখানে দেওয়া হয়। প্রসেসর এবং হিট সিং এর মাঝখানে যদি থার্মাল পেস্ট না দেওয়া হয়, তাহলে হচ্ছে এই প্রসেসর থেকে হিটটা এই থার্মাল ইসে হিট সিং অ্যাবজর্ব করতে পারে না, রিসিভ করতে পারে না, মাঝখানে সুতা পরিমাণ গ্যাপ থেকে যায়, যার কারণে এই হিটটা যথাযথভাবে হিট সিং এ চলে যায় না। তো এই থার্মাল পেস্ট দেওয়ার কারণে, থার্মাল পেস্ট হচ্ছে একটা তাপ পরিবাহী পেস্ট, যার কারণে এই তাপটা এই প্রসেসর থেকে এই হিট সিং এ চলে যায় এবং খুব সহজভাবে সুন্দরভাবে হিট সিং এ ট্রান্সফার হয় এই তাপটা, যার কারণে হচ্ছে প্রসেসরটা ঠান্ডা থাকে। তো যদি থার্মাল পেস্ট না থাকে, যদি থার্মাল পেস্ট শুকাই যায়, তাহলে যে সমস্যাটা হয়, কম্পিউটার দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট চলার পরে বন্ধ হয়ে যায়, আধা ঘন্টা চলার পরে কম্পিউটার বন্ধ হয়ে যায়, আবার দেখা যায় একটু পর পর কম্পিউটার রিস্টার্ট নেয়। এই ধরনের সমস্যা হয় মূলত এই থার্মাল পেস্ট শুকাই গেলে বা প্রসেসর কোনোভাবে যদি ঠান্ডা না হইতে পারে। এমনও হইতে পারে যে প্রসেসরের উপরে যে ফ্যানটা থাকে, কুলিং ফ্যান, সেই কুলিং ফ্যানটা ঠিকমতো ঘোরে না এবং ঠিকমতো বাতাস দেয় না, যার ফলে প্রসেসর ঠান্ডা হইতে পারে না এবং সেই কারণে কম্পিউটার বন্ধ হয়ে যায়। মেইন কথা হচ্ছে প্রসেসর যদি অতিরিক্ত গরম হয়ে যায়, কম্পিউটার চলবে না, কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রসেসরকে সবসময় ঠান্ডা রাখার ব্যবস্থা রাখতে হবে। তারপর হচ্ছে কি পাওয়ার কট। পাওয়ার কট তো আমরা জানি। কার্ড রিডার সম্পর্কে আমাদের ধারণা আছে যে আমাদের এইচডি কার্ড বা বিভিন্ন মেমোরি কার্ড যদি আমরা কম্পিউটারে চালাইতে চাই, সেক্ষেত্রে আমরা কার্ড রিডার ব্যবহার করি। তারপর হচ্ছে ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক হচ্ছে এক ধরনের হার্ড ড্রাইভ, যেটা হচ্ছে আগের যুগে মানুষ ব্যবহার করতো, এখন আর এটার ব্যবহার নাই। সাউন্ড কার্ড। সাউন্ড কার্ড হচ্ছে কম্পিউটার থেকে সাউন্ড ডেলিভারি করার জন্য হচ্ছে এই কার্ড ব্যবহার করা হয়। এই একটা আছে কম্পিউটার মাদারবোর্ডের সাথে কানেক্টেড করা থাকে, আর এটা হচ্ছে ইউএসবি পোর্টের মাধ্যমে কানেকশন করা থাকে। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা মাইক্রোফোন বা হেডফোন কানেকশন দিতে পারি। তো এখন বেসিক্যালি বিল্ট ইন অবস্থায় কম্পিউটারের সাথে একটা দেওয়া থাকে, যদি সেটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এগুলা ব্যবহার করে আমরা হচ্ছে সাউন্ড বা মাইক্রোফোন আউটপুট নিতে পারি বা ইনপুট দিতে পারি। আমার মাদারবোর্ডটা আর চেঞ্জ করা লাগে না বা সার্ভিসও করা লাগে না, এগুলা ব্যবহার করে আমরা পারি।
তো এই যে এতক্ষণ যে প্রায় 48টা আপনাদেরকে হার্ডওয়্যার দেখাইলাম, এগুলা হচ্ছে আপনাদেরকে হার্ডওয়্যার দেখাইলাম, পাশাপাশি আপনাদেরকে এটা চিনানোর ব্যবস্থা করছি যে এটা আপনারা চেনেন কিনা। আচ্ছা, শব্দ আসতেছে কার কাছ থেকে? এতগুলা মানুষ, মাত্র 18 জন মানুষ ক্লাসে জয়েন হয়েছে। আচ্ছা, আমি এতক্ষণ যে জিনিসগুলা বুঝাইছি সেই জিনিসগুলা বুঝেন নাই কে কে? একটু হাত তোলেন। আপনারা কি সবাই বুঝতে পারছেন আমি যা যা বুঝাইছি? জি ভাইয়া। আচ্ছা, এবার আসি। আচ্ছা শুনেন, এবার হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আমাদের এই ভিডিওটা আগামীকাল রাত্রে পাবলিশ করা হবে। বুঝতে পারছেন? এই ক্লাসের ভিডিওটা আগামীকাল রাত্রে ফেসবুকের পেজে পাবলিশ করা হবে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই যে ডিভাইসগুলা বললাম, এই ডিভাইসগুলার নাম লিখবেন এবং কোন ডিভাইসের কি কাজ এক লাইনে শর্ট করে লিখবেন। এরকম করে করে যতগুলা পারেন ততগুলা লিখবেন। দেখবো কে সবচেয়ে ভালো করে, কে সবচেয়ে সুন্দর করে এই প্রত্যেকটা ডিভাইসের নাম এবং ডিভাইসের কাজকে ডিসক্রাইব করতে পারে। হোমওয়ার্কটা কি বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া। অর্থাৎ আমার কম্পিউটারের যে এক্সেসরিজ গুলো আছে সেই এক্সেসরিজ এর নাম এবং এক্সেসরিজ এর শর্ট ডেসক্রিপশন, এক্সেসরিজ দিয়ে আসলে কি করা হয় সেটা এক লাইনের মধ্যে এরকম দিয়ে তারপরে লিখবেন। মোটামুটি 50টার মতো হলেই চলবে। সবসময় খেয়াল রাখবেন যেগুলো আমরা সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করি সেইগুলোই প্রায়োরিটি দিবেন। শুধু সংখ্যায় বাড়াইলে তো হবে না, আপনার যে কন্টেন্টটা আছে, আপনার যে হোমওয়ার্কটা আছে সেটার গুণগত মানও ভালো হতে হবে, সুন্দর হতে হবে, গুছালো হতে হবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। এরপর হচ্ছে মাদারবোর্ডের চিপসের সম্পর্কে আমরা জানি। এবার আসি আমরা মাদারবোর্ড নিয়ে একটু ক্লাস করব। কম্পিউটারের মাদারবোর্ডের পরিচিতি নিয়ে আমরা একটু ক্লাস করব। আমার ই কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম। যে আপনার স্ক্রিন জি দেখা যাচ্ছে। ছোট দেখা যাইতেছে, ফুল স্ক্রিন করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, অন্যরা কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন? নাদিয়া আপুকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন? জি দেখা হ্যাঁ স্যার দেখা যায়। জি আচ্ছা, দেখা যাচ্ছে ঠিক মতো। কম্পিউটারের এইটা হচ্ছে একটা মাদারবোর্ড, বুঝতে পেরেছেন? তো ম্যাক্সিমাম মাদারবোর্ডটা দেখতে, মাদারবোর্ডের ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকমই হয় যেগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করি। আমরা কিন্তু আগের ক্লাসে বলছিলাম যে আমরা যে বাসা বাড়িতে মাদারবোর্ড গুলা ব্যবহার করি সেই মাদারবোর্ড গুলার মডেলটা কিরকম হয়। এ দেখেন, এইটার মডেল হচ্ছে X61, H61। হ্যাঁ, এরকম 610, তারপরে আরো কিছু মডেল আমরা দেখছি, এই যে কই যেন, এই যে A610, 510, তারপর হচ্ছে কি B610। কোন রেঞ্জের মাদারবোর্ডের জন্য? তো যেহেতু বাজেট ইউজার, অর্থাৎ বাসা বাড়িতে যে আমরা মাদারবোর্ড গুলা ব্যবহার করি সেই মাদারবোর্ড গুলা কিন্তু দেখতে এরকমই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়। এই মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের, বুঝতে পারছেন? মোটামুটি পুরাতন মাদারবোর্ড, একবারে নতুনও না। তো এমনি বাসা বাড়িতে ব্যবহার করার জন্য এটা ব্যবহার করি। তো এই মাদারবোর্ডের মধ্যে অনেকগুলা পোর্ট আছে। আমার মাউস কার্সর কি দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই মাদারবোর্ডে বেসিক্যালি কম্পিউটারের প্রত্যেকটা যন্ত্রাংশ, আমরা যে যন্ত্রাংশগুলো কিছুক্ষণ আগে দেখলাম, প্রত্যেকটাই এই মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত থাকে। বুঝতে পারছেন? এই মাদারবোর্ডের কাজ হচ্ছে একটা যন্ত্রাংশের সাথে আরেকটা যন্ত্রাংশের সাথে সম্পর্ক তৈরি করে দুইটা মিললেই কাজ করে। ইনপুট ডিভাইস থেকে ইনপুট নিয়ে মাদারবোর্ড প্রসেসর র্যামের মাধ্যমে কাজ করে আউটপুট ডিভাইসের মাধ্যমে আউটপুট দেয়। তো এটা হচ্ছে মেইন বোর্ড, এটা ছাড়া কম্পিউটার কল্পনাই করা যায় না। বুঝতে পারছেন? তো এটার মধ্যে কোন জায়গায় কি পোর্ট আছে সেইগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। প্রথমেই আসেন, এই যে এখানে একটা সাদা একটা গর্ত গর্ত দেখতে পাচ্ছেন, একটা পোর্ট দেখা যায়? জি জি দেখা জি যায়। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে পাওয়ার, মানে পাওয়ার লাইন দেয় এখানে। অর্থাৎ আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাইতে দেখবেন যে এরকম বড় একটা কর্ডের মতো আছে যেটা এখানে ঢুকাইতে হয় আর কি। এখানে ঢুকাইলেই হচ্ছে কম্পিউটারে পাওয়ার দেওয়া হয় এইটার মাধ্যমে। এইটা দিয়ে বেসিক্যালি এখানে যতগুলো কম্পোনেন্ট আছে সমস্ত কম্পোনেন্ট হচ্ছে এইটার মাধ্যমে পাওয়ার নিয়ে চলে।
এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 দুগুণ 24টা পিন আছে। হ্যাঁ, এই 24টা পিনের মধ্যে 12 ভোল্টের কারেন্ট সাপ্লাই হয়, 5 ভোল্টের কারেন্ট সাপ্লাই হয়, 3.7 ভোল্টের কারেন্ট সাপ্লাই হয় এবং মাইনাস কারেন্ট আছে, তারপরে সুইচিং আছে, সবকিছু মিলে এটার মধ্যে থাকে। আমাদের যে আছে আপনার পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই দেখবেন যে অনেক কালারের তার থাকে। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, আমার ইস্টের মধ্যে আছে, আমি একটু দেখাই আপনাদেরকে, একটা মিনিট, একটা কেবল লাইন আপনাদেরকে দেখাচ্ছি, একটু একটা মিনিট হোল্ডে রাখেন। পাওয়ার সাপ্লাই তো আপনারা দেখছেনই, একটু আগে আপনাদেরকে দেখাইছি, এই যে পাইছি। আচ্ছা, দেখা যায়? জি জি দেখা দেখা যাচ্ছে। পিকচারটা কি দেখা যাচ্ছে? জি দেখা যায়। জি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালারের তার আছে। অরেঞ্জ কালারের তার আছে, তারপর হচ্ছে হলুদ কালারের তার আছে, ব্ল্যাক কালারের তার আছে, এখানে একটা নীল কালারের তার আছে, আবার এখানে একটা সায়ান কালারের তার আছে। তো এক একটা তারের কাজ এক এক রকম। তো এখানে আমি আপনাদেরকে আর একটা ছবি দেখাচ্ছি, এই যে এটা ছবিটা এখানে সাপোর্ট করতেছে না। তো এটা আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে যখন ক্লাস করব তখন আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে পাওয়ার সাপ্লাই কাজ কি এবং কিভাবে পাওয়ার সাপ্লাই কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শর্টকাট একটু বুঝে নেই যে এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে যে পাওয়ারটা দেওয়া হয় এই জায়গাটা হচ্ছে মাদারবোর্ডের পাওয়ার দেওয়া হয়, ঠিক আছে। দ্বিতীয়ত এইখানে দেখেন আর একটা পোর্ট আছে, দেখা যাচ্ছে? আমার মাউস কার্সর দেখা যায়? জি দেখা জি যায়। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গায় একটা পোর্ট আছে, এইটা হচ্ছে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। এখানে 4টা তারের একটা পোর্ট আছে, এটা পাওয়ার সাপ্লাই থেকে বের হয়, এটা এখানে দিতে হবে। এইটা হচ্ছে বেসিক্যালি সিপিইউর পাওয়ার সাপ্লাই, এটা দিয়ে শুধু সিপিইউ তে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। আর এইটা হচ্ছে টোটাল এখানে যত ধরনের মানে কম্পোনেন্ট আছে, যন্ত্রাংশ আছে, সমস্ত যন্ত্রাংশে পাওয়ার সাপ্লাই দেয় এই জায়গার থেকে। আর এই জায়গার থেকে শুধুমাত্র সিপিইউ তে পাওয়ার সাপ্লাই দেয়। তো সিপিইউ তে যদি পাওয়ার না পায় তাহলে হয় কি, যদি সিপিইউ তে পাওয়ার না পায় তাহলে আপনি কম্পিউটার অন হবে, দেখবেন যে বন 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 শব্দ করে কম্পিউটার চলতেছে, কিন্তু আপনার ডিসপ্লেতে কিছু আসবে না। সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, যদি আপনার সিপিইউ এবং র্যাম না থাকে কম্পিউটারে, সিপিইউ যদি না থাকে অথবা র্যাম না থাকে, যদি দুইটাই না থাকে অথবা দুইটার কোনো একটা না থাকে, তাহলেই হচ্ছে আপনার কম্পিউটার চলবে কিন্তু ডিসপ্লে আসবে না। তাহলে আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সমস্যা খুঁজে পেলাম এবং সেটা সমাধান কিভাবে করব সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। প্রাথমিক সমাধান সেটা কি, যে আমাদের কম্পিউটার চলে কিন্তু যদি ডিসপ্লে না আসে, কম্পিউটারের স্ক্রিনে যদি কোনো কিছু না ভাসে, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের র্যামে সমস্যা হয়েছে, না হলে প্রসেসরে সমস্যা হয়েছে। তো আমরা পরবর্তীতে জানবো যে কিভাবে আমরা খুঁজে বের করবো যে আসলে আমাদের র্যামে সমস্যা নাকি প্রসেসরের সমস্যা, এটা আমরা পরে দেখতেছি। আপাতত আমরা পোর্ট নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, তারপরে এই যে এখানে একটা লম্বা একটা পোর্ট দেখতে পাচ্ছেন, এই পোর্টটা হচ্ছে র্যামের জন্য। এই পোর্টটা কিসের জন্য? র্যামের জন্য এটা। র্যামের জন্য। এখানে দুইটা পোর্ট আছে, তো এই দুইটা পোর্টের মাধ্যমে হচ্ছে র্যাম ব্যবহার করা যায়, একসাথে হচ্ছে দুইটা র্যাম ব্যবহার করা যায়। আরো হাই কনফিগারেশনের যে র্যাম গুলো আছে, কোনোটায় 3টা কোনোটায় 4টা, বাসা বাড়িতে যা আমরা ব্যবহার করি তা বেসিক্যালি 3টা থেকে 4টা পর্যন্তই থাকে, কিন্তু আরো হাই কনফিগারেশনের কম্পিউটার করতে গেলে দেখা যায় সেখানে 6টা 8টা পর্যন্ত র্যাম ব্যবহার করা হয়। কিন্তু আমাদের বাসা বাড়িতে 2টা সর্বোচ্চ 3টা থাকে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর থেকে বেশি র্যাম ওয়ালা মাদারবোর্ড তেমন একটা ব্যবহার করি না আমরা। তো এই জায়গা হচ্ছে র্যামের। এখন র্যামে দেখেন এই যে মাঝখানে একটা দাগ কাটা আছে, দেখছেন? র্যামের ভিতরেও দেখবেন এইভাবে ছিদ্র করা আছে। আমি যদি একটু পিছনে যাই, আমি যদি আপনাদেরকে একটু র্যামটা বের করে দেখাই, একটা মিনিট, কই যেন র্যাম আছে হচ্ছে এখানে, দেখা যায় স্ক্রিন? জি দেখা যায়। আচ্ছা, আমি একটু র্যামটা একটু বড় করে দেখাই আপনাদেরকে।
সরি। আচ্ছা, এই যে র্যামটার এখানে একটা খাঁজ কাটা দেখতে পাচ্ছেন, এই যে একটা খাঁজ আছে দেখছেন? জি জি হ্যাঁ, এই খাঁজ দেখা যাচ্ছে, এই খাঁজ কিন্তু একবারে মিডলে না। তো এই এই খাঁজটা হচ্ছে কোনোটা হচ্ছে একটু মানে একটু বেশি ডাইনে থাকে, কোনোটা একটু বেশি বামে থাকে, কোনোটা মিডলে থাকে, মানে এক একটা এক এক রকম। এইটা হয় বেসিক্যালি র্যামের ভার্সনের উপরে, মানে র্যাম কোন ইসের, DDR4, DDR2, DDR3, এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে র্যাম হয়। তো এইটায় যে র্যাম সাপোর্ট করবে সেই র্যামটাই শুধুমাত্র এখানে ব্যবহার করা যাবে। দেখেন এখানে যদি আমরা করি, একটু জুম করলে মনে হয় দেখা যাবে, এখানে কিন্তু বলা আছে যে DDR3, দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে DDR3 লেখা দেখা যায়? দেখা যাচ্ছে না। দেখা যায়, আমরা আমি করলেও দেখা আরেকটু যায়। বড় করার চেষ্টা করতেছি ছবিটা, আবার একটু বড় করে। এবার দেখেন তো এখানে DDR3 দেখা যায় কিনা? হ্যাঁ, এখন স্পষ্ট দেখা যায়। জি জি দেখা যায় স্যার। মানে হচ্ছে কি, এই মাদারবোর্ডে DDR3 এর র্যাম ব্যবহার করতে পারবেন আপনি, DDR2 অথবা DDR4, DDR5 এই ধরনের র্যাম ব্যবহার করতে পারবেন না। তার মানে আমরা কি বুঝলাম, যে যে কোনো র্যাম যে কোনো মাদারবোর্ডে সাপোর্ট করে না। কোন র্যাম কোন মাদারবোর্ডে সাপোর্ট করে সেটা জানার জন্য আমাদের মাদারবোর্ডে দেখতে হবে যে এই মাদারবোর্ডটা আসলে কোন র্যাম সাপোর্ট করে। বুঝতে পারছি? জি জি ওই স্যার। অনুযায়ী আমাদেরকে র্যাম যদি নষ্ট হয় ওই অনুযায়ী বাজার থেকে কিনে আনতে হবে। বাজার আমার যদি র্যাম নষ্ট হয়ে যায় তাহলে বাজারে যাওয়ার আগে আমাদের দেখে নিতে হবে আমাদের এই র্যামটা কি DDR2, DDR3, এরকম আরো র্যামের আরো ভেরিয়েশন আছে, সামনে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো পরবর্তীতে। আচ্ছা, এরপরে এই জায়গায় একটা স্লট আছে, এটা গ্রাফিক্স কার্ড। আমরা যদি এক্সট্রা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে চাই তাহলে হচ্ছে এই স্লটের উপরে আমরা গ্রাফিক্স কার্ড গাইরে দিলেই হবে। গ্রাফিক্স কার্ডটা দেখতে কেমন সেটা একটু যদি আবার আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। এই যে এটা হচ্ছে গ্রাফিক্স, দেখেন এই জায়গার যে পিনটা, এই জায়গার যে স্লটটা, এই স্লটের সাথে কি ওই স্লটটা মিলছে না? জি মিলছে। এই যে এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের জন্য, এখানে হচ্ছে আমরা গ্রাফিক্স কার্ড ব্যবহার করি। আর এই যে দুইটা স্লট আছে এখানে হচ্ছে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে হচ্ছে অডিও কার্ড যেটা সেটা ব্যবহার করি, তারপর হচ্ছে এখানে নেটওয়ার্ক কার্ডও ব্যবহার করা হয়। আচ্ছা, গেল এটা। আচ্ছা স্যার, গ্রাফিক্স কার্ডের কাজটা কি? গ্রাফিক্স কার্ডের কাজ, এটা কি কাজের জন্য লাগানো হয়? আচ্ছা গ্রাফিক্স কার্ডের কাজ হচ্ছে আপনি এক ধরনের বলতে পারেন যে র্যাম দিয়ে যে কাজ করে না, র্যামের যে কাজটা জি জি অনেকটা জি। সেই রকমই, কিন্তু একটু ভিন্ন। একটু ভিন্ন মানে হচ্ছে আমরা যখন পিকচার বা ও মনে করেন যে ভিডিও এডিটিং এর কাজ করি তখন হচ্ছে জি জি আমাদের অনেক বড় বড় ফাইল নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে। জি জি বড় বড় ফাইল নিয়ে কাজ যখন করি তখন এটার যে এটার ভিজুয়ালিটিটা আমাদের নর্মাল যেটা থাকে, প্রত্যেকটা মাদারবোর্ডে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড থাকে, কিন্তু যখন জি। আমরা চাই যে আমরা আরো বড় বড় ফাইল হাই নিয়ে কাজ কোয়ালিটির। করব, জি হ্যাঁ হাই কোয়ালিটির পিকচার নিয়ে কাজ করব, সেটা অডিও জি ভিডিও ফাইল হোক বা পিকচার হোক বা অডিও ফাইল হোক, তো সেইটা নিয়ে কাজ করার জন্য হচ্ছে আমাদের এই গ্রাফিক্স কার্ডটা মানে সাহায্য করে, আমাদের জি জি কাজটা স্মুথলি করতে সাহায্য করে। বুঝতে পারছেন? জি জি থ্যাংক ইউ স্যার, বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দেখেন এই যে একটা হিট সিঙ্ক দিয়ে ঢাকা আছে, এটাকে বলা হয় নর্থ ব্রিজ, আর এখানে একটা আছে সাউথ ব্রিজ। তো দুইটা ব্রিজ আছে, দক্ষিণ পাশের ব্রিজ আর উত্তর পাশের ব্রিজ। তো এইটা কাজ হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি প্রসেসর, মানে এই জায়গাটায় হচ্ছে আমাদের মেইন প্রসেসরটা থাকে এই জায়গাটায়, আর এখানে হচ্ছে সেকেন্ডারি প্রসেসর, মানে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানের মতো। বুঝতে পারছি? তো এই এই জায়গাটায় হচ্ছে আমরা শুরুতেই দেখে নিই আপনাদেরকে, এখানে হচ্ছে আমরা প্রসেসরটা এখানে থাকবে, আর এটা হচ্ছে সেকেন্ডারি প্রসেসর বলতে পারেন, যেটাকে সাউথ ব্রিজ নর্থ ব্রিজ বলে এগুলা। তো এখানেও প্রসেসর থাকে। আচ্ছা, এটা নিয়ে আপনার মাথা ব্যথা না করলেও চলবে, এখানে এটা ফিক্স থাকে, জাস্ট নাম জানছেন, এটা নামটা জানা পর্যন্ত চলবে, এর থেকে বেশি জানার প্রয়োজন নেই। আর এই জায়গাটা দেখেন, এই যে চারটা পোর্ট আছে, 1 2 3 4, এই চারটা পোর্টকে বলা হয় স্যার শুনতে পাচ্ছেন এখন? এটাকে বলা হয় সাটা পোর্ট, সাটা পোর্ট বলে এটাকে। দেখেন এখানে লেখা আছে, দেখা যায়?
জি ভাই। এখানে কি দেখা যায়? জি স্যার। জি দেখা যাচ্ছে স্যার। জি দেখা যায়। যে এটা হচ্ছে সাটা পোর্ট। এই পোর্টের মাধ্যমে হচ্ছে আমরা যদি ডিভিডি রাইটার বা সিডি রম, ডিভিডি রম বা সিডি রাইটার, ডিভিডি রাইটার ব্যবহার করি, সেই ডিভিডি রাইটারের সাথে ডাটা কানেকশন দেওয়ার জন্য, অর্থাৎ কম্পিউটারের সাথে ডাটা কানেকশন দেওয়ার জন্য হচ্ছে এই পোর্টটা ব্যবহার করি। এবং ওই যে আপনাদেরকে এর আগেও দেখাইছি যে সাটা কেবল কিরকম হয়, ওই কেবলের মাধ্যমে হচ্ছে এখান থেকে হার্ড ডিস্কের সাথে, এসএসডির সাথে, অথবা আমাদের যে অন্য অন্য যে মেমোরি গুলা আছে, স্টোরেজ ডিভাইস আছে, সেইগুলোর সাথে মাদারবোর্ডের সাথে কানেকশন দেওয়া হয় এই পোর্টের মাধ্যমে। বুঝতে পারছি? আর এখানে হচ্ছে কিছু পিন আছে, দেখতে পাচ্ছেন এই যে সাদা, এখানে কিছু পিন আছে। এই পিন গুলা হচ্ছে কম্পিউটারের পাওয়ার, কম্পিউটারে মনে করেন দেখবেন যে অনেক ইসে কেসিং এ রং বেরঙের বাতি জ্বলে, তারপর হচ্ছে কম্পিউটারের পাওয়ার দেওয়া, এই সমস্ত কাজ করে হচ্ছে এই জায়গার এই পিন গুলা। এখানে এখানে ছোট করে লেখা আছে কোনটার কি কাজ, এখন তো এখানে দেখা যাচ্ছে না। শোনা যায় না। পিন বলে, ইউএসবি পিন বলতে কি, আমাদের কম্পিউটারের যে সিপিইউটা আছে, যে বাক্সটা আছে, বাক্সটার দেখছেন না সামনের দিকে ইউএসবি পোর্ট, মানে পোর্ট লাগানোর জন্য দুইটা ইউএসবি পোর্ট থাকে সামনে, পেন ড্রাইভ লাগানোর জন্য বা মোবাইল টোবাইলের কানেকশন দেওয়ার জন্য সামনে দুইটা পোর্ট দেখছেন না? জি ওই সামনের দুইটা পোর্টে হচ্ছে এই তার আছে ইসের ভিতরে, কেসিং এর ভিতরে তার থাকে, সেই তারের মাধ্যমে এখানে ওইটা দিয়ে জয়েন দেওয়া হয়। ওইটা দিয়ে জয়েন দেওয়া হচ্ছে ইউএসবি পোর্ট ই করে, মানে পোর্টের সাথে কানেকশন দেয়। আচ্ছা, এরপরে আসি, আমি আরবার একটু ছোট করে নিয়ে আসতেছি এটাকে। এরপরে আচ্ছা, ডিসপ্লে কি দেখা যাচ্ছে? জি। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই যে একটা ব্যাটারি। হ্যাঁ দেখতে পাচ্ছি। জি স্যার দেখতেছি। শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি হ্যাঁ, স্যার শুনতে শুনতেছি। আচ্ছা, তো এখানে একটা সিমস মানে ব্যাটারি দেখা যাচ্ছে, ব্যাটারিটি কি দেখা যায়? জি স্যার। জি জি স্যার। দেখা যায়। জি এই স্যার ব্যাটারি, দেখা যায়। এই ব্যাটারিটার নাম কি কেউ বলতে পারেন? এইটাকে বলা হয় সিমস ব্যাটারি। কি ব্যাটারি? সিএমওএস, সিমস ব্যাটারি। বুঝতে পারছেন? এই ব্যাটারিটার কাজ হচ্ছে কম্পিউটারে টাইম ধরে রাখা। কি করে এই ব্যাটারি দিয়া? কম্পিউটারে টাইম ধরে রাখে। হ্যাঁ, কম্পিউটারে টাইম ধরে রাখে। আমরা যখন কম্পিউটার বন্ধ করি, কারেন্ট চলে যায়, তারপরে যখন কম্পিউটার বন্ধ হয়ে যায়, বা আমরা যখন কম্পিউটার বন্ধ করি বা অনেক দিন পরে যদি কম্পিউটার অন করি, তারপরেও কিন্তু আমরা দেখতে পাই যে কম্পিউটারে টাইম ঠিক আগের মতোই আছে। তাহলে এই টাইমটা আসলে কোত্থেকে আসে? টাইম যদি ব্যাটারি। কন্টিনিউ করতে চাই, টাইম কন্টিনিউ করতে গেলে অবশ্যই সেখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো এই ব্যাটারির মাধ্যমে মূলত এই টাইমটা ধরে রাখে। এটা হচ্ছে এক। এখন এই টাইম ধরে রাখলে আসলে লাভটা কি? লাভটা হচ্ছে, এক নাম্বার লাভ হচ্ছে আপনি টাইমটা দেখতে পারলেন, সেটা হচ্ছে একটা লাভ। দ্বিতীয় নাম্বার লাভ হচ্ছে এই টাইমটা যদি হেরফের হয়ে যায়, তাহলে কম্পিউটারের বায়োস সেটিংটা উল্টাপাল্টা হয়ে যায়। কম্পিউটারের বায়োস জিনিসটাকে আমরা পরে আলোচনা করব। তো বায়োস সেটআপ উল্টাপাল্টা হয়ে যায় যদি এই টাইম উল্টাপাল্টা হয়ে যায়। এখন অবশ্য হয় না, আগের মাদারবোর্ড গুলো হয়ে যেত, এখন সমস্যা হয় না। গেল এক। দুই নাম্বার গেল। তিন নাম্বার হচ্ছে এই ব্যাটারিটা যদি না থাকে, তাহলে প্রত্যেকবার আপনার কম্পিউটারের টাইম ঠিক করতে হবে, এবং আপনার কম্পিউটারে যদি টাইম ঠিক না থাকে, তাহলে আপনি ওই কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন না। আমার কাছে এরকম অনেক ল্যাপটপ কম্পিউটার সার্ভিসিং এর জন্য আসে, যারা এসে বলে যে আমার সবকিছু ঠিক আছে, কিন্তু আমি ইন্টারনেট চালাইতে পারতেছি না। অর্থাৎ আমি যখন ওয়েবসাইটে যে কোনো কিছু ব্রাউজ করতেছি, আমার কিছুই আসতেছে না, শুধু লোডিং আসতেছে, অথচ সেখানে কিন্তু কিছু বলেও না। তো এই ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে হচ্ছে সবসময় রিয়েল টাইম থাকতে হবে, এই মুহূর্তে কয়টা বাজে ওইটা থাকতে হবে। তো সেই রিয়েল টাইম যদি না আসে, না হয় থাকে কম্পিউটারে, তাহলে কম্পিউটার থেকে ইন্টারনেট চালানো যাবে না। ইন্টারনেট ছাড়া এরকম অনেক সফটওয়্যারও আছে যেগুলো রিয়েল টাইম ছাড়া চালানো যায় না। এই জন্যই সিমস ব্যাটারির গুরুত্ব অনেক।
তো যখনই দেখবেন যে আপনার কম্পিউটারে রিয়েল টাইম শো করতেছে না, তখনই আপনাকে এই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। ব্যাটারিটার দাম বেশি না, বেসিক্যালি 30 টাকা 40 টাকা এরকম নেয় ব্যাটারিটা, এর থেকে বেশি না। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখেন অনেকগুলো পোর্ট আছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে অনেকগুলো পোর্ট আছে, আমরা পোর্টগুলো নিয়ে একটু পরে আমরা পোর্টগুলো নিয়ে কথা বলতেছি। আচ্ছা, পোর্টের আগে এই জায়গাটা আমি এটাকে একটু আরেকটু ছোট করি। আমরা যারা মানে আমি এখানে যাদেরকে ফিজিক্যাল ক্লাস করাই তাদেরকে হচ্ছে এরা প্রত্যেকটা মাদারবোর্ড, আমার কাছে এখানে প্রায় 10-15টা মাদারবোর্ড আছে, এরা মাদারবোর্ড ধইরা তারপর হচ্ছে ক্লাস করে। এখন আপনাদের কাছে তো মানে অনলাইনে তো আর এটা সম্ভব না, এই জন্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাই। এই যে এখানে 4টা পিন দেখা যাচ্ছে, এই যে 4টা পিন, জি দেখা যায় ছোট্ট। এই 4টা পিন আছে, এখানে 4টা পিন আছে। এই 4টা পিন হচ্ছে কুলিং ফ্যানের জন্য। কিসের জন্য? কুলিং ফ্যানের জন্য। কুলিং ফ্যানের জন্য। ফ্যান থাকে, সেই ফ্যানটা চালানোর জন্য এই ফ্যানের লাইন দেওয়ার জন্য হচ্ছে এই এখান থেকে ফ্যানে লাইন দেওয়া হয়। বুঝতে পারছি? তাহলে আমরা কিন্তু এই মাদারবোর্ডটা সম্পর্কে যারা একবারে বিগিনার তাদের জন্যই মূলত যেহেতু ক্লাস, তো তারা কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারছি যে মাদারবোর্ডের আসলে কোন সাইডে কিসের কাজ, কোন পোর্টের কি কাজ, এটা কিন্তু আমরা মোটামুটি একটু বুঝতে পারছি কিনা? আচ্ছা, এরপরে আসি এই মাদারবোর্ডের যে এই অংশটা, এই যে পিছনের যে অংশটা, এই যে পোর্টগুলা দেখতে পাচ্ছেন, এই পোর্টগুলো আসলে কি সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কি, প্রথমে একবার উপরে থাকে এটা হচ্ছে PS2 পোর্ট, যেটা এটা হচ্ছে মাউস এবং কিবোর্ডের জন্য এই পোর্টটা ব্যবহার করা হয়তো। নতুন মাদারবোর্ডে এই পোর্টটা প্রায় বিলুপ্তি হয়ে যেতেছে, মানে নতুন যে মাদারবোর্ড গুলো আসতেছে সেগুলো হচ্ছে এই পোর্টটা এখন আর দেয় না, কারণ মার্কেটে PS2 পোর্টের মাউস বা কিবোর্ড এখন আর পাওয়া যায় না। ওটা গোল ছিল, যারা আগের থেকে কম্পিউটার চালায় তারা বলতে পারবে আর কি। আর এরপরে যেটা হচ্ছে ইউএসবি যে পোর্ট গুলো আছে এটাকে বলা হয় USB 3, এটার অপোজিট যেটা সেটাকে বলা হয় USB 2। আর এটা হচ্ছে ডি সাব পোর্ট, আর এটা হচ্ছে ডুয়াল লিংক ডিভিআই, যেটা এই দুইটা পোর্টের মাধ্যমে হচ্ছে বেসিক্যালি প্রিন্টার, আগেকার আমলের যে প্রিন্টার গুলো ছিল সেই প্রিন্টার গুলো এগুলো দিয়ে কানেকশন করা হইতো। আচ্ছা, তারপর হচ্ছে অপটিক্যাল ডিজিটাল আউটপুট, এটা বেসিক্যালি থাকে না এখন, মানে আধুনিক কম্পিউটারের এই পোর্টের মধ্যে, বা আমরা বাসা বাড়িতে যে কম্পিউটার গুলা ব্যবহার করি সেগুলোর মধ্যে এই পোর্টটা থাকে না, এটাও থাকে না, এটাও থাকে না। তো এখানে যেটা আছে এইটা থাকে, এটা হচ্ছে HDMI পোর্ট দিয়ে কি করে, আমরা দেখছি যে HDMI কেবল দেখছি, তাই না? তো HDMI কেবল দিয়ে হচ্ছে এই বুঝতে পারছি। তারপর হচ্ছে এখানে আছে একটা সাটা পোর্ট, এগুলো সচরাচর থাকে না, USB পোর্ট এগুলা থাকে। আর এখানে একটা পোর্ট আছে, এটাকে হচ্ছে ল্যান পোর্ট বলা হয়। এটার মাধ্যমে হচ্ছে আমরা ইন্টারনেট চালাই, অর্থাৎ ইন্টারনেট যদি আমরা কম্পিউটারে চালাইতে যাই তাহলে হচ্ছে রাউটারের সাথে ল্যান কেবলের মাধ্যমে এই জায়গাটায় হচ্ছে ইন্টারনেটের তারটা লাগাইতে হবে। বুঝতে পারছি? আর এখানে দেখেন অনেকগুলা ছিদ্র আছে, এই উপরের ছিদ্রটা কোনো কামেই লাগে না, এইচডি অডিও এর কোনো কাজে লাগে না। নিচের যে তিনটা আছে এই তিনটার ভিতরে এই গোলাপি কালারেরটা আর এই সবুজ কালারের এই পোর্ট দুইটা হচ্ছে আমাদের কম্পিউটার অডিও আউটপুটের জন্য ব্যবহার করি। বেসিক্যালি এই তিনটা থাকে, এই দুইটাও থাকে না। আমি এটা ডাউনলোড ইন্টারনেট থেকে নিয়েছি, এখানে অনেকগুলো বেশি পোর্ট আছে, এই জন্য জাস্ট আপনাদের জানার জন্য। কথা শোনা যায় না স্যার। আর এখানে যে গোলাপি কালারের পোর্টটা আছে এটা হচ্ছে মাইক্রোফোন, এখান থেকে এই করা হয়, অর্থাৎ আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি সেই মাইক্রোফোনের জ্যাকটা কিন্তু এই জায়গাটায় লাগানো, এবং আমি যে হেডফোনটায় কথা শুনতেছি সেই হেডফোনের জ্যাকটা এখানে লাগানো। অনেক সময় দেখবেন যে কম্পিউটার দেখা যাচ্ছে না। হেডফোনগুলো আছে, হেডফোনের মাথায় দুইটা তার থাকে, দেখছেন? কেউ কি দেখছেন হেডফোনের মাথায় দুইটা তার, জি দুইটা স্যার। জ্যাক? দেখেছি। জি না, স্যার দেখা যাচ্ছে না। সবাই কি আমার কথা শুনতেছেন? জি শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায় স্যার।
আচ্ছা, তো বেসিক্যালি হেডফোনের মাথায় দুইটা জ্যাক থাকে কম্পিউটারের যে হেডফোনগুলো। তো হেডফোনগুলো কিভাবে লাগাবেন সেটা কি বুঝতে পারছেন? ওই হেডফোনের জ্যাকের মাথায় দেখবেন কালারও দেওয়া আছে, ওই কালারের সাথে ম্যাচিং করে আপনি এখানে লাগাইতে পারেন। যদি মনে না থাকে দেখবেন যে একটা হচ্ছে সবুজ কালারের থাকে আর একটা হচ্ছে গোলাপি কালারের থাকে। তাহলে সবুজ কালারটা এখানে দিয়ে দেবেন এবং গোলাপি কালারটা এখানে দিবেন। সবুজ কালারটা হচ্ছে মাইক্রোফোনের জন্য, মাইকের জন্য, মানে হেডফোনের যে মাইক সেই মাইকের জন্য। আর গোলাপি কালারেরটা হচ্ছে হেডফোনের মাইক্রোফোনের জন্য। তাহলে মাদারবোর্ড সম্পর্কে কি আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারছি কিনা, মানে যতটুকু প্রাথমিক অবস্থায় প্রয়োজন পড়ে? জি, ততটুকু। জি। আচ্ছা, এবার আপনাদের হোমওয়ার্ক কি, আজকের হোমওয়ার্ক কি? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ডের এই যে পোর্ট গুলো আছে না, এই পোর্ট গুলার নাম লিখবেন এবং সেটা সামনে সেটা ডিসক্রিপশন লিখবেন। কিরকম? যে এই পোর্টটার নাম এইটা, এইটা দিয়ে এই কাজ করা হয়। এই পোর্টটার নাম সাটা কেবল দিয়ে এই কাজ করা হয়। তারপর হচ্ছে এই পোর্টটার নাম হচ্ছে এই পোর্ট, এটা হচ্ছে এই কাজ করা হয়। এই তথ্যগুলা আমার কাছ থেকে, আমি তো আপনাদেরকে বুঝাইছি, আপনার লিখিত ভাষা কিভাবে করবেন সেটা চ্যাট জিপিটি হোক বা অনলাইন হোক, বিভিন্ন ভাবে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন এবং আপনারা এটা জাইনা নেবেন যে শর্টকাটে কিভাবে লেখা যায়। যেমন আমি আপনাদেরকে বুঝাই দিলাম যে এখানে যে পোর্টটা আছে, এই পোর্টটা পাওয়ার পোর্ট, এটা হচ্ছে র্যামের স্লট, এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের স্লট, তারপর হচ্ছে এটা কি অডিও পিন, এটা হচ্ছে কি সাটা পোর্ট, এটা হচ্ছে সিমোস ব্যাটারিতে এটা করে। তারপর হচ্ছে এই যে এখানে আছে কি পিএস টু পোর্ট দিয়ে এটা করে, ইউএসবি দিয়ে পোর্ট দিয়ে এটা করে, ভিজিএ পোর্ট দিয়ে হচ্ছে ভিজিএ কেবলের লাইন দেয়, এইচডিএমআই পোর্ট দিয়ে কি করে, হ্যাঁ। তারপরে অডিও পোর্ট, ল্যান পোর্ট, এই ধরনের কোন পোর্ট দিয়ে কি কাজ করা হয় সেটা সুন্দরভাবে ডেসক্রাইব করে হচ্ছে আপনারা এই যে ভিডিওটা পাবলিশড হবে সেই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা হোমওয়ার্ক জমা দেবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি, জি স্যার। দেখেন ব্যাপারটা আসলে একটা জি স্যার বলছি। ব্যাপারটা হচ্ছে একটা সোর্সের ব্যাপার স্যাপার লাগে, একটা ওটাকে কি বলে, একটা ঝোঁক লাগে। আপনি কিন্তু এই ঝোঁকের মাধ্যমে, এই যে আপনাদেরকে আমি বলে দিছি, আমি যতটুকু পারছি আপনাদেরকে বুঝাই দিছি, আপনারা কিন্তু এই যে হোমওয়ার্ক আপনাদেরকে দিছি, এই হোমওয়ার্ক করার উছিলা করে হলেও কিন্তু আপনারা হচ্ছে কি গুগলে হোক চ্যাট জিপিটিতে হোক এগুলা নিয়ে সার্চ করবেন, সার্চ করার পরে নিজেরা পড়বেন, নিজেরা পড়লেও কিন্তু আপনাদেরই জ্ঞান বাড়বে না? এবং সেটা কিন্তু আপনাদেরই ভবিষ্যতে কাজে দিবে, আজ হোক কাল হোক। আপনারা যদি কম্পিউটারের এই টোটাল যন্ত্রাংশগুলো বুঝতে পারেন সেটা কিন্তু আপনাদেরই সামনে অনেক কাজে দিবে। বুঝতে পারছি? এবং যারা একবারে বিগিনার, অনেক আছে যে এটা কখনো দেখেনি, কখনো জানেনি, যাদের কাছে এটা একবারে ধোঁয়াশার মতো, তাদের কাছে কিন্তু এটা এখন অনেকটা সহজ হয়ে যাবে। এবং কোন পোর্ট কোন জায়গায় লাগাইবেন, কোন তার কোন জায়গায় লাগাইবেন সেটাও কিন্তু বুঝতে পারবেন এখন। বুঝাইতে কি পারছি? জি, জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে হচ্ছে মাদারবোর্ডের ইন্টারনাল পোর্ট, এই পোর্ট গুলো নিয়ে অলরেডি আলোচনা করছি। এখানেও দেখা যাচ্ছে যে মেইন জিনিসগুলো একই। এই মাদারবোর্ডটা একবার অনেক পুরানা, তারপরে এখানে অনেক জিনিস দেওয়া আছে, যেমন এই যে অডিও পোর্ট, ল্যান্ড পোর্ট, হ্যাঁ, তারপর হচ্ছে প্যারালাল পোর্ট। এগুলো এখন নতুন মাদারবোর্ডে এই পোর্ট গুলা নাই, তবে এই র্যামের পোর্ট কিন্তু সেই একই রকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রসেসরের পোর্ট। প্রসেসর আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে পিনলেস। দুই ধরনের প্রসেসরের পোর্ট হয়। আমরা প্রসেসর নিয়ে ক্লাস করব যখন, তখন সেটা বুঝতে পারবো। এই যে এখানে দেখেন একাধিক গ্রাফিক্স কার্ড বা একাধিক আপনার ওই যে নেটওয়ার্ক কার্ড যুক্ত করার জন্য এই যে স্লট দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে পাওয়ারের অপশনটা সেই আগের মতোই, এখনো সেই একই রকম আছে। তারপর হচ্ছে এই যে সাউথ নর্থ ব্রিজ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মাদারবোর্ডের, মেইনলি হচ্ছে মাদারবোর্ডের যতগুলো স্লট আছে, যতগুলো পার্টস আছে, সেই কোন পার্টসটার কি কাজ সেটা আপনাদের একটু ডিসক্রাইব করতে হবে বা হোমওয়ার্ক। আচ্ছা, 7:43 বাজে, আমাদের ক্লাস আর কতক্ষণ আছে তার উপরে ডিপেন্ড করবো আমরা যে সামনে আগাবো কিনা। ক্লাস কয় মিনিট আছে নাদিয়া আপু? 7 মিনিট। 7 মিনিট। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ক্লাস সামনে বাড়াচ্ছি না। এবার হচ্ছে আপনাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছি, যে কার কোনো প্রশ্ন থাকলে সে একটু হাত তোলেন।
কারো কোনো প্রশ্ন থাকলে হাত আর তোলেন। একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের ক্লাস, মানে যে ক্লাসগুলোর কমেন্টে হোমওয়ার্ক দিবেন সেগুলো হচ্ছে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবারে পাবেন। মানে রবিবারে আপলোড করব, ক্লাসগুলো প্রতি বৃহস্পতিবারে রবিবার upload ক্লাস করব। পাবেন, প্রতি মঙ্গলবারে ক্লাস পাবেন, প্রতি বৃহস্পতিবারে ক্লাসের ভিডিও আপলোড করা হবে, সপ্তাহে 3 দিন ভিডিও আপলোড করা হবে, ঠিক আছে? এবং পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন। আচ্ছা, ফাবিহা ফাইজা প্রশ্ন করবেন। স্যার, আজকে যে ক্লাসগুলো করানো হয়েছে ওইগুলা কি স্যার ভিডিও দেওয়া থাকবে গ্রুপে? যে ভিডিও গ্রুপে দেওয়া থাকবে না, এই ভিডিওটা প্রসেস করে একদিন সময় লাগে। আমরা হচ্ছে কালকে রাত্রে হচ্ছে আপনারা এটার ভিডিও আপলোড করা হবে। ভিডিও আপলোড করা হলে ভিডিওর লিংকটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, যেরকম আগের ভিডিওর লিংক গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা স্যার। ও স্যার, আরেকটা জিনিস, আমি হলো গিয়ে স্যার আজকে হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারছি না, কারণ হলো গিয়ে স্যার আমি গত 3 দিন ধরে অসুস্থ, জ্বর, এই আর কি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মুশফিকুর রহমান, হোমওয়ার্ক বোঝেন না এরকম কি কেউ আছেন যে হোমওয়ার্কটা কি দিছি সেটা বোঝেন নাই? তাহলে হাত তোলেন। মুশফিকুর রহমান বলেন, আপনার প্রশ্ন বলেন। স্যার এইচডিএমআই, তখন আর কি এই কথাগুলো শুনতে পাই নাই। যে এই সম্পর্কে এইচডিএমআই মাদারবোর্ডে একটা পোর্ট আছে, যে পোর্টটার নাম হচ্ছে এইচডিএমআই পোর্ট। একটা তার আছে, যে তারটাকে বলা হয় এইচডিএমআই কেবল, এবং ওই তারের মাধ্যমে এই পোর্ট দিয়ে কম্পিউটারের মনিটরের সাথে সিপিইউর সাথে কানেকশন করা হয়। অর্থাৎ আউটপুট, মনিটরে আউটপুট পাঠানো হয় এই কম্পিউটার মেশিন থেকে, মনিটরে আউটপুট পাঠানো হয় হচ্ছে এই ভিজিএ এইচডিএমআই কেবলের মাধ্যমে। আমরা যে মনিটরগুলা ব্যবহার করি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, আমরা যে মনিটরগুলা ব্যবহার করি এই মনিটরগুলা বেসিক্যালি 2 ধরনের কেবল ব্যবহার করা হয়। মনিটরে এই সিপিইউ থেকে মনিটরে আউটপুট নেওয়ার জন্য, ছবি দেখানোর জন্য মনিটরে 2 ধরনের তার ব্যবহার করা হয়। একটা হচ্ছে এইচডিএমআই তার এবং এইচডিএমআই পোর্ট, আর একটা হচ্ছে ভিজিএ তার এবং ভিজিএ পোর্ট। আমাদের মাদারবোর্ডে ভিজিএ পোর্ট নামে একটা পোর্ট আছে, এইচডিএমআই পোর্ট নামে একটা পোর্ট আছে। কোন মাদারবোর্ডে এইচডিএমআই পোর্ট এবং ভিজিএ পোর্ট দুইটাই থাকে। আপনার খুশি, আপনি যেটার মাধ্যমে, যে কোনোটার মাধ্যমে মনিটরে আউটপুট নিতে পারেন। আবার কোন মনিটরে ভিজিএ পোর্টের মাধ্যমেও আউটপুট নেওয়া যায়, আবার এইচডিএমআই কেবলের মাধ্যমে আউটপুট নেওয়া যায়। আবার কোন মাদারবোর্ডে শুধুমাত্র এইচডিএমআই থাকে, ভিজিএ থাকে না, কোনোটা ভিজিএ থাকে এইচডিএমআই থাকে না, এরকম থাকে। এখন কথা হলো, 2টা পোর্ট কেন, 2টা দিছে কেন, 2টার কাজটা আসলে কি? 2টা দিয়েই মনিটরে ভিডিও আউটপুট নেওয়া যায়, অর্থাৎ মনিটরের ডিসপ্লে নেওয়া যায়। কিন্তু এইচডিএমআই কেবলের মাধ্যমে যদি মনিটরে কানেকশন দেওয়া হয় তাহলে ছবির কোয়ালিটি অনেক হাই রেজুলেশন হয়। অর্থাৎ যারা গ্রাফিক্স এর কাজ করে, যারা ভিডিও এডিটিং এর কাজ করে, তাদের ডিসপ্লেতে অবশ্যই এইচডিএমআই কেবলের মাধ্যমে কানেকশন দেওয়া হয়। এবং হাই কোয়ালিটির যত ডিসপ্লে আছে, হাই রেঞ্জের যত মনিটর আছে, সমস্ত মনিটরে এই এইচডিএমআই কেবলের মাধ্যমে সিপিইউ থেকে মনিটরে কানেকশন দেওয়া হয়। এবং ভিজিএ কেবল হচ্ছে আগের জমানার যেটা ছিল সেইটা, ভিজিএ কেবলে হচ্ছে করা যায়, তবে সেটা এইচডিএমআই কেবলের থেকে অনেক কম হয়। যেমন আমরা 4K ভিডিও, 8K ভিডিও দেখি না মনিটরে, এই 4K ভিডিও, 8K ভিডিও যদি দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের এইচডিএমআই কেবলের মাধ্যমে মনিটরে কানেকশন দিতে হবে। না হলে 4K বা 8K ভিডিও আমরা ওপেন ঠিকই করব, কিন্তু এটার যে মূল পারফরমেন্স, এই পারফরমেন্সটা আমরা পাবো না। পারফরমেন্সটা পাওয়ার জন্য 4K সাপোর্টেড ডিসপ্লে হইতে হবে, পাশাপাশি হচ্ছে এই এইচডিএমআই কেবলের মাধ্যমে কানেকশন থাকতে হবে, তাহলেই দেখা যাবে ছবিটা জীবন্ত দেখা যাবে, ছবিটা অনেক হাই রেজুলেশন হবে। এইচডিএমআই এর ফুল ফর্ম হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, আর ভিজিএ এর ফুল ফর্ম হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে।
অর্থাৎ যখন মনিটর আলাদা করা হইলো, সিপিইউ থেকে মনিটরকে আলাদা করা হইলো, তখনকার সময় থেকে এই ভিজিএ কেবলের মাধ্যমে মনিটরের সাথে সিপিইউর সাথে কানেকশন দেওয়া হইতো। কিন্তু আধুনিকায়ন হওয়ার পরে হচ্ছে এটা এখন এইচডিএমআই কেবলের মাধ্যমে হচ্ছে এই মনিটরের সাথে সিপিইউর সাথে কানেকশন দেওয়া হয়। তাহলে আমরা এইচডিএমআই কেবল এবং ভিজিএ কেবল, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট এগুলা সম্পর্কে কি ক্লিয়ার হয়েছে এখন? জি জি। আচ্ছা, আর কার প্রশ্ন আছে একটু বলেন। হোমওয়ার্ক বোঝেন নাই বা কোনো ধরনের কোনো প্রশ্ন আছে, কোনো একটা জিনিস বুঝেন নাই? জোবায়ের আহমেদ বলেন। স্যার বলছিলাম কি, আমাদের যে ভিডিও রেকর্ডটা আছে এটা যে পেজে আপলোড দেওয়া হয়, তো আপলোডের সময় শিরোনামে ব্যাচ নম্বর এবং ক্লাস নম্বর উল্লেখ করে দিলে ভালো হয়, তাহলে ভিডিওটা খুঁজে পেতে ক্লাস নাম্বার খুব উল্লেখ সহজ করা হয়। থাকে, ব্যাচ নাম্বার উল্লেখ করা হয় না, কারণ হচ্ছে জি। আমাদের এখন রানিং 3টা ব্যাচ চলতেছে। একটা জি। হচ্ছে 13, 17 এবং 14। 3টা ব্যাচ একই গতিতে, একই টপিকে, একই ভাবে চলতে থাকে, বুঝতে পারছেন? এখন আচ্ছা, আচ্ছা। আপনাদেরকে জি। যেটা শেখানো হয়েছে সেটাই জি। কিন্তু আবার 17 নাম্বার ব্যাচ, যেটা 9টায় ক্লাস শুরু হবে, তাদেরকে কিন্তু এই বিষয় নিয়েই ক্লাস করানো হবে। জি। আবার জি। কালকে হচ্ছে এই টাইমে 14 নাম্বার ব্যাচের ক্লাস হবে, তাদেরকেও এই বিষয় নিয়েই ক্লাস করানো হবে। তো জি। দেখা জি। যাচ্ছে এই 3টা ক্লাসের টপিক এবং বিষয় একই জিনিস। এখন যদি আজকে যদি এই মুহূর্তে ভিডিওটা আপলোড করে দিই, তাহলে কালকে যারা ভিডিও মানে কালকের যাদের ক্লাস আছে তারা ক্লাস করতে অনাগ্রহী হয়ে যাবে, অনেকে কিছু আছে জি। পণ্ডিত জি। টাইপের। আবার জি। আমরা চেষ্টা করি এই 3টা ক্লাসের মধ্যে যে ক্লাসটা সবচেয়ে সুন্দর হয় ওই ক্লাসের ভিডিওটাই আপলোড করে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? এবং সবার হোমওয়ার্কের টাইপও একই রকম থাকে। জি স্যার, বুঝছি। তাহলে মানে 3টা ব্যাচের ভিডিও শুধু একটাই ছাড়া হবে। হ্যাঁ, একটাই 3 ছাড়া ব্যাচের হয় 3 এবং ভিডিও 3টা ছাড়া ব্যাচ হবে না। যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে ওই ভিডিওটা ছাইড়ে দিই। জি স্যার, বুঝছি। তো সবাই বা মনোযোগ দিয়ে ক্লাস করবেন এই আশাই করি। আর আজকের ক্লাসটা শেষ করছি তাহলে। হ্যাঁ, সবাই অবশ্যই হোমওয়ার্ক দিবেন।